ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেখাপড়া। নামটা শুনেই বুঝতে পারছো এই চ্যানেলে লেখাপড়া করা হয়, অর্থাৎ ছাত্রছাত্রীদের জন্য সোশ্যাল স্টাডিজ বা আর্টস গ্রুপ পড়ানো হয়। আজকে পড়াবো ইতিহাস, দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য চ্যাপ্টার 5 অর্থাৎ পঞ্চম অধ্যায়ের শেষ অংশটুকু, পার্ট 4 ভিডিও এটা। তো চলো শুরু করে দিই আজকের ভিডিও। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের টপিক বিকল্প চিন্তা ও উদ্যোগের ঔপনিবেশিক শিক্ষার সমালোচনা। ভারতবর্ষে বেসরকারি ও সরকারি উদ্যোগে ইংরেজি শিক্ষা চালু হয়। বেসরকারি উদ্যোগ দুটো ভাগে ভাগ করা যায়, যেমন মিশনারি কার্যকলাপ আর একটা হচ্ছে দেশ হিতৈষী কার্যকলাপ। এই যে মিশনারি কার্যকলাপ কিংবা সরকারি উদ্যোগ, এদের পেছনে স্বার্থ ছিল। এরা এমনি এমনি মানুষের জন্য শিক্ষা প্রসার করেনি। কী স্বার্থ ছিল? মিশনারিদের স্বার্থ ছিল ধর্মীয় স্বার্থ। তাদের ধর্ম প্রচারের জন্য তারা শিক্ষাকে হাতিয়ার করে, শিক্ষার প্রসারকে হাতিয়ার করে। আর সরকারি উদ্যোগ কেন নেওয়া হয়েছিল? কারণ প্রশাসনিক ও বাণিজ্যিক স্বার্থ ছিল। তারা চেয়েছিল কম বেতনের পরিবর্তে দেশীয় কর্মচারী নিয়োগ করবে। তারা যে চাকরির জন্য মানুষকে উপযোগী করতে চেয়েছিল, সেটা কিন্তু খুবই তার স্বল্প প্রয়োগ ছিল। আসল উদ্দেশ্য ছিল কম বেতনের পরিবর্তে দেশীয় কর্মচারী তারা নিয়োগ করবে। আর হিতৈষী কার্যকলাপ দেশবাসীর মঙ্গলের জন্য। একমাত্র হিতৈষী যে কার্যকলাপ ছিল, অর্থাৎ দেশের যে জ্ঞানীগুণী ব্যক্তিরা ছিলেন, তারা যে শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন, তারা একমাত্র দেশবাসীর মঙ্গলের জন্যই শিক্ষার প্রসার ঘটাতে চেয়েছিলেন। বাকি যে মিশনারি ও সরকারি উদ্যোগ ছিল, তারা নিজেদের স্বার্থে শিক্ষার প্রসার ঘটিয়েছিল ভারতবর্ষে। দেখো, সুযোগ সুবিধাগুলো কিন্তু পেয়েছিল শুধু উচ্চবিত্ত ও মধ্যবিত্ত হিন্দু পুরুষরা, না মুসলিমরা বা না তোমার মহিলারা এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। চুঁয়ে পড়া নীতি, একসময় চুঁয়ে পড়া নীতি যে নীতিটা নেওয়া হয়েছিল, অর্থাৎ সমাজের উপরতলার মানুষেরা শিক্ষিত হলে তাদের মাধ্যমে নিচুতলার মানুষেরা শিক্ষিত হবে। হ্যাঁ, উপরতলার মানুষেরা শিক্ষিত হলে অটোমেটিক্যালি নিচুতলার মানুষেরা শিক্ষিত হবে, এটাই ছিল চুঁয়ে পড়া নীতি। কিন্তু দেখা গেল এই চুঁয়ে পড়া নীতিটা ব্যর্থ হয়েছিল। চুঁয়ে পড়া নীতিটার সমালোচনা একটু দেখে নিই, কেন ব্যর্থ হয়েছিল। এই শিক্ষিত আলোকিত শ্রেণী বিভিন্ন সুযোগ সুবিধা লাভ করে ফুলে ফেঁপে শহরবাসী মধ্যবিত্ত শ্রেণী হয়ে ওঠে। তারা নিজেদের স্বার্থে চরিতার্থ করেছিল। তাদের মাধ্যমে সমাজের নিচুতলার শিক্ষা ছড়িয়ে পড়েনি। বেশিরভাগ মানুষ অশিক্ষার অন্ধকারে থেকে যায়। ঠিক আছে, তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করেছিল, নিচুতলার মানুষের দিকে তারা তাকায়নি, তাদের মধ্যে শিক্ষা বিস্তারও করেনি। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থায় আর্থিক ব্যয় বরাদ্দ সীমিত ছিল। এই যে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা কেন জনশিক্ষা ছিল না, সেইটা আমরা পড়ব। প্রথম পয়েন্ট হচ্ছে আর্থিক আয় বরাদ্দ সীমিত ছিল। অল্প পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছিল। তখন সরকার থেকে বেসরকারি উদ্যোগকে আহ্বান জানানো হয়। বেসরকারি উদ্যোগেরও স্বার্থ ছিল। প্রাথমিক বিদ্যালয়ে কম সংখ্যক পড়ুয়া ছিল ও স্কুল ছুটের সংখ্যা অনেক বেশি ছিল। একটু পড়েই তারপর স্কুল ছুট হয়ে যেত। 95% মানুষ দেশবাসী নিরক্ষর ছিল সেই সময়। ঔপনিবেশিক শিক্ষার মাধ্যম ছিল ইংরেজি। মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় মাতৃভাষা গুরুত্ব হারায়।
মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান করা হতো না। রবীন্দ্রনাথ ঠাকুর তাই বলেছিলেন, শিশুর উপর শক্তি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, শিশুর উদ্ভাবনী শক্তির বিকাশের বদলে তাকে নিষ্ক্রিয় করে তোলা হয়। তার মানে রবীন্দ্রনাথ ঠাকুর বলতে চেয়েছিলেন এটা এক ধরনের যান্ত্রিক শিক্ষা, অর্থাৎ শিশুর যে উদ্ভাবনী শক্তি সেটা বিকাশ করার দিকে এই শিক্ষার নজর ছিল না। তারা চেয়েছিল যে তাদেরকে যন্ত্রের মতো করে কেরানি তৈরি করতে। তার মতে, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের মতে, মাতৃভাষায় শিক্ষার বাহন হওয়া উচিত। আমরা এবার পড়ব প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয়। তার আগে বলে নিই, এই যে ত্রুটিযুক্ত শিক্ষা ব্যবস্থার চিন্তা থেকে তাঁর মনে শান্তিনিকেতন গড়ার ভাবনা আসেন। 1913 খ্রিস্টাব্দে তিনি নোবেল পুরস্কার পান এবং সেই অর্থ দিয়ে তিনি ধীরে 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 শান্তিনিকেতন বা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় গড়ে তোলেন। সেটা দুভাগে ভাগ ছিল, একটা হচ্ছে শান্তিনিকেতন, একটা হচ্ছে শ্রীনিকেতন। 1921 খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠা হয়। এবার পড়ি প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয়। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে প্রকৃতি হলো প্রথম শিক্ষক। প্রকৃতির সান্নিধ্যেই শিশুর দেহ মন বিকশিত হয়। শিশু মস্তিষ্কের চেয়ে ইন্দ্রিয় অনুভূতির মাধ্যমে বেশি শেখে। এজন্য প্রকৃতির খোলা প্রান্তরকে শিক্ষার উপযুক্ত পরিবেশ বলে তিনি মনে করতেন যে প্রকৃতির সান্নিধ্যে এলে শিশুরা কৌতূহলী হয়ে উঠবে, আর কৌতূহল থেকেই মানুষ সবচেয়ে বেশি ভালো শেখে, শিশুরা সব থেকে ভালো শেখে। তিনি আরও মনে করতেন যে বিজ্ঞান কেবল পরীক্ষাগারের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নেই, হাটে মাঠে ঘাটে সর্বত্রই বিজ্ঞান ছড়িয়ে আছে। তিনি বলেছেন শিক্ষাটা তখনই সম্পূর্ণ হয় যখন মানুষ প্রকৃতির কাছ থেকে শিক্ষা গ্রহণ করে। এইভাবেই রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার বিকল্প হিসেবে নিজ আদর্শে বিশ্বভারতী প্রতিষ্ঠার মাধ্যমে প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটান। এই হয়ে গেল আমাদের 5th চ্যাপ্টারটা শেষ। তোমাদের ভিডিওতে MCQ, শর্ট কোশ্চেন সব ডিসকাস করব। আজকে এইটুকুনি থাক। কিছু প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানিও।